আমরা সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রের সাথে সাধারণ জনগণের সম্পর্ক আর রাষ্ট্রের চাইতে উলামায়ে কেরামের সম্পর্ক, রাষ্ট্রের সাথে উলামায়ে কেরামের সম্পর্ক হওয়া আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটা চাইতেন না। বর্তমান সময়ে রাষ্ট্রের সাথে উলামায়ে কেরামের সম্পর্ক গড়ার এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। এই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব এবং ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামী আইন শাসন করব, এই সকল স্বপ্ন মানুষকে দেখানো হচ্ছে। বর্তমান সময়ে যে সকল ওলামায়ে কেরাম এই কথাগুলো বলছেন তারা নিশ্চয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির চাইতে শ্রেষ্ঠ আলেম ছিলেন না, বড় আলেম ছিলেন না, বিজ্ঞ প্রাজ্ঞ বিদগ্ধ আলেম ছিলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম। তাকে যখন খলিফা মনসুরের পক্ষ থেকে কাজীর পদ দেওয়ার জন্য বলা হয়েছিল, আপনি কাজীউল কুযাত হবেন, চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতি হবেন, তখন প্রধান বিচারপতির পদটাও তিনি অত্যন্ত সুকৌশলে প্রত্যাখ্যান করেছেন। তাকে যখন এই প্রস্তাব পেশ করা হয়, খলিফা মনসুরের পক্ষ থেকে যখন তাকে এসে খলিফা মনসুরের দূত বলেছে যে বাদশাহ জাহাপনার পক্ষ থেকে আপনার প্রতি প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব নিয়ে এসেছি, আপনি সাদরে গ্রহণ করবেন আশা করি। তখন তিনি বললেন, আমি এই পদের যোগ্য নই। তখন দূত চলে গেল। খলিফা মনসুর ভাবলো, আমার দূতের মাধ্যমে প্রস্তাব পেশ করেছি, মনে হয় ইমামে আজম আবু হানিফার মনোভূত হয় নাই, আমি সরাসরি বললে হয়তো তিনি মানবেন। তখন তাকে রাজ দরবারে দাওয়াত করা হলো, আমন্ত্রণ করা হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সরাসরি খলিফা মনসুর আবার প্রস্তাব করলেন, হে ইমামে আজম, আপনি দিন ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু বুঝেন, এই জন্য আপনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে চাই। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে আপনাকে নিয়োগ দিতে চাই। আপনি হবেন প্রধান বিচারপতির আসনে আসীন। এই আসনে আপনার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবারও রিপিট করলেন, বাদশাহের সামনাসামনি প্রস্তাবের পরেও বললেন, আমি এই পদের যোগ্য নই। তখন বাদশাহ রাগান্বিত হয়ে গেল যে আমার কাছ থেকে মানুষ পদবি পাওয়ার জন্য পাগল পারা থাকে, আমার কাছ থেকে কিছু পাওয়াকে তাদের জন্য সৌভাগ্যের কারণ মনে করে, আমার কাছ থেকে কোনো উপহার কোনো উপঢৌকন পাওয়াকে তারা গর্বের বিষয় মনে করে। আর একজন ইমাম, তাকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করতে চাই, রাষ্ট্রীয় পদে আসীন করতে চাই, আর তিনি সেটা প্রত্যাখ্যান করবেন, এটা তো আমাকে তাচ্ছিল্য করা হইল, আমাকে ছোট করা হইল, এইটা আমি মেনে নিতে পারি না। খলিফা মনসুরের মাথায় রাগ এসে গেল। সেই রাগান্বিত মানসিকতা নিয়ে বলল, ইমাম, আপনি মিথ্যা বলছেন। আপনি যোগ্য হওয়া সত্ত্বেও নিজেকে অযোগ্য বলে এই দায়িত্ব থেকে নিজেকে এড়াইয়া যাওয়ার চেষ্টা করছেন, আপনি মিথ্যা বলছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসি দিয়ে বললেন, বাদশাহ জাহাপনা, আপনার এই কথাই তো প্রমাণ করে আমি যে কাজী বা প্রধান বিচারপতি হওয়ার যোগ্য নই। কারণ যিনি মিথ্যা বলেন, আপনি তো বলছেন যে আপনি মিথ্যা বলেছেন, যিনি মিথ্যা বলতে পারেন তিনি কিভাবে প্রধান বিচারপতি হইতে পারেন?
কারণ বিচারের কাজ হইল সত্য এবং মিথ্যাকে পার্থক্য করা, সত্য মিথ্যার বাছাই করা। এটা হচ্ছে বিচারপতির কাজ, বিশেষ করে প্রধান বিচারপতির কাজ। সত্য থেকে মিথ্যাকে আলাদা করা, মিথ্যা থেকে সত্যকে আলাদা করা। এখন যদি বিচারপতি যাকে প্রস্তাব করছেন তিনি নিজেই মিথ্যাবাদী হন, মিথ্যুক হন, মিথ্যা বলেন, তাহলে আপনার কথাই তো প্রমাণ করে যে আমি এই পদের যোগ্য নই। বাদশাহ ইমামে আজম আবু হানিফার সাথে কথার মাধ্যমে লড়াই করে পারবে না, বুঝে ফেলছে। যখন ওই কেউ যুক্তি তর্কে বিদ্যা বুদ্ধি দিয়া পারে না, তখন ওই পেশি শক্তি, দেখবেন তো পাড়ায় মহল্লায় বিচার হয়, তো বিচারের রায় তার পক্ষে গেছে না, তখন ওই পিছন দিক দিয়ে দৌড় মারে, বাড়ি যায় লাঠি আনতো, হ্যাঁ এটা মানতাম না কইয়াই, তখন আসে গায়ের জোর। যখন কেউ কারোর সাথে যুক্তি তর্কে বিদ্যা বুদ্ধিতে ডকুমেন্টারি উপস্থাপনে পারে না, তখনই আসে গায়ের জোর খাটানো। রাষ্ট্রপক্ষ অনেক সময় বহু উলামায়ে কেরামকে জেলে নিয়েছে, বহু উলামায়ে কেরামকে আয়না করে নিয়েছে, জুলুম নির্যাতন করেছে, অথচ উলামায়ে কেরাম কারো মাথায় বাড়ি দেননি। উলামায়ে কেরাম কাউকে আঘাত করেননি, কারো সম্পদ আত্মসাৎ করেননি। উলামায়ে কেরাম সমাজে যে সকল অপরাধ চলে সেই অপরাধগুলি থেকে একেবারে শতভাগ দূরত্ব বজায় রেখে চলেন। কিন্তু এরপরেও উলামায়ে কেরামের উপর নির্যাতনের খড়গ কেন নেমে আসলো? ওই যে তারা যুক্তি তর্ক দিয়া রাষ্ট্রপক্ষের অন্যায় কাজগুলিকে জনগণের সামনে উপস্থাপন করেছেন। রাষ্ট্রপক্ষের সেই ক্ষমতা নাই, উলামায়ে কেরামের সেই সকল যুক্তিতর্ক খণ্ডন করে রাষ্ট্রপক্ষের কার্যক্রম এটা সিদ্ধ এবং এটা বৈধ এবং এটা উচিত এইটা প্রমাণ করার ক্ষমতা নাই। তখন ওই তারা মামলা ঠুকায় দেয়, মামলা করে দেয়, পুলিশ পাঠায় দেয়, বিভিন্ন বাহিনীর লোক পাঠায় দেয়। এটা পরাজয়ের লক্ষণ। যখন ওই কোনো সরকার আলেমদেরকে জেলে পুরবে, গ্রেফতার করবে, জনগণকে গ্রেফতার করবে, তখন ওই বুঝে নিতে হবে সরকারের পতন শুরু হয়ে গেছে। একটা সরকারের কাজ গ্রেফতার করা, জেলে ভরা নয়, বরং জনগণকে তাদের ন্যায্য অধিকার সমঝাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া। যদি সরকার কোনো কারণে জনগণের কোনো অধিকার পৌঁছাইতে না পারে, তাহলে তার জন্য উজরকাহি করা যে আমরা চেষ্টা করেছি কিন্তু পারি নাই। যেইভাবে বিদ্যুৎ না থাকলে আমাদের এলাকায় যদি একদিন বিদ্যুৎ দিবে না এরকম সিদ্ধান্ত হয়, তখন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মাইকিং করে বলে দেয় যে আমরা আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রমের কারণে, কারিগরি কিছু উন্নতির কারণে আগামী একদিন আমরা আপনাদেরকে বিদ্যুৎ সার্ভিস দিতে পারবো না, এর জন্য দুঃখিত। এইভাবে যখন জনগণকে বলে ফেলে, তখন জনগণ বুঝে ফেলে যে আমরা একদিন সার্ভিস পাবো না। এটা যেহেতু নত হইয়া বলে, বিনীতভাবে বলে, এই কারণে মানুষ এই দিনের কষ্টও সহ্য করে ফেলে। ঠিক তেমনিভাবে যদি সরকার জনগণের কোনো প্রয়োজন পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে জনপ্রতিনিধি দিয়া, এমপি মন্ত্রী দিয়া বা তাদের দলীয় ব্যক্তিবর্গ দিয়া জনগণের কাছে এই মুহলত চাইতো আর বলতো আমরা চেষ্টা করেছি কিন্তু পারি নাই, আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ আগামীতে দিয়ে দিব। আপনাদের এই দাবি ছিল, আপনাদের এই অভিযোগ ছিল, অনুযোগ ছিল, আমরা এটা সলভ করার জন্য চেষ্টা করছি। এইভাবে যদি নিয়মতান্ত্রিক বলে, যদি নেগোসিয়েশন চলে, যদি আলোচনার দরজা উন্মুক্ত থাকে, তখন সরকার ক্ষমতায় থাকতে পারে। যখন এই আলোচনার দরজা বন্ধ হয়ে যায়, তখন বুঝে নেবেন একটা সরকারের পতন ঘণ্টা বেড়ে যায়।